নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রফুল্ল রায়ের লেখা একটি বেশ চমৎকার, বেশ টান টান আকর্ষণীয় ছোট গল্প। গল্পের নাম ট্রেন। শুনতে থাকুন আজকের গল্প ট্রেন। এই কাহিনীকে নিখুঁত শাস্ত্র সুলক্ষণ একটি গল্প বলা যায় কিনা সে সম্বন্ধে আমার নিজেরই সংশয় রয়েছে। সব গল্পের মতো অবশ্যই এর একটা শুরু আছে, কিন্তু শেষ নেই। আসলে এটি আমার অভিজ্ঞতার কাহিনী। এর কপালে গল্পের শিলমোহর লাগিয়ে সদতরজায় এনে দাঁড় করাতে আমার খুবই আপত্তি। দাঁড় করালে মিথ্যা ভাষণের দায় থেকে মুক্তি নেই, দ্বিতীয়ত অভিজ্ঞতাটার মানহানি ঘটে যায়। মনে পড়ে 7 বছর আগে ভুসাওয়াল জংশনে নয়না শ্রীবাস্তব আর অর্জুন শ্রীবাস্তবকে দেখে চমক লেগেছিল। পরের দিন বোম্বাইতে ফিরে তাদের কথা যদি লিখে ফেলতাম, লেখাটার গায়ে সেই চমকের রেশ খানিকটা ফুটে থাকত। 7 বছর পরে আজ লিখতে বসে মনে হচ্ছে সেদিনে সেই বিস্ময়, বিমূঢ়তা আর বিভ্রান্তি নিজের মধ্যেই অনেকখানি থিতিয়ে গিয়েছে। তবু যেটুকু অবশিষ্ট আছে মনের অতল স্তরে ঢেউ তুলতে তাই যথেষ্ট। সেটুকু দিয়ে অনায়াসেই একটি রহস্য নাটকের ভূমিকা রচনা করা যায়। অভিজ্ঞতাটা এই রকম। 7 বছর আগে ভুসাওয়াল জংশনে একটি ট্রেনের 2য় শ্রেণীর কামরায় বসেছিলাম। এই ট্রেনটা এখান থেকে ছাড়ে, গন্তব্য বোম্বাই। আমার দৌড়ও বোম্বাই পর্যন্ত। সে সময় একটা ওষুধ কোম্পানির আমি ছিলাম সেলস রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ কোম্পানি আর ওষুধের দোকানদারদের মধ্যে ঘটকালি করতে হতো। আমার হেড অফিস বোম্বাইতে, থাকতাম ভুসাওয়ালে। কোম্পানির মাল চালাবার জন্য জায়গাটা চষে ফেলতাম, আর প্রতি মাসে একবার করে হেড অফিসে এসে কাজকর্ম কেমন চলছে তার রিপোর্ট দিয়ে যেতাম। সেদিন ট্রেনে খুব একটা ভিড় ছিল না। 2য় শ্রেণীর কামরাটিতে আমি বসেছিলাম। তাতে মাত্র 10-12 জন যাত্রী ছিল। বিক্ষিপ্তভাবে তারা এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে বসেছিল। সময়টা ছিল রাত্রি। ঘড়ির কাঁটা 10টার ঘর পেরিয়ে গিয়েছিল। আর কয়েক মিনিটের মধ্যেই ট্রেনটা ছেড়ে দেবে। মাসটি ছিল ফাল্গুন, নামেই ফাল্গুন। নইলে আকাশে বাতাসে কোথাও ষষ্ঠ ঋতুর ঘোর লেগে নেই। 7 বছর আগে সেই দিনটার মতি গতি, রীতিনীতি সব কিছুই ছিল হেমন্তের বিষণ্ণতার দিকে। জানলার বাইরে যত দূরে চোখ যায় শুধু কুয়াশা, গাঢ় নিবিড়, স্তরে স্তরে সাজানো। দুর্ভেদ্য জবনিকার মতো সেই কুয়াশা চারিদিকে অনড় হয়েছিল। দূরমনস্কের মতো বাইরে তাকিয়েছিলাম। এদিকে অভ্রান্ত নিয়মে ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছিল। প্ল্যাটফর্মে ইতিমধ্যেই 2বার ঘণ্টি হয়ে গেছে। 3য় ঘণ্টির সঙ্গে সঙ্গে যুগপৎ গার্ড এবং ইঞ্জিনের হুইসেল শোনা যাবে। তারপরে বিশাল এই লোহার সরীসৃপ ছুটতে শুরু করবে। 3য় ঘণ্টিটি সবেমাত্র পড়তে শুরু করেছে। সেই সময় কামরার দরজা খুলে ব্যস্তভাবে প্রায় হুড়মুড় করে যারা উঠে এলো তাদের একজন মহিলা আর একজন পুরুষ। কত বয়স হবে পুরুষটির? 40 ঊর্ধ্ব তো বটেই, তবে 50-এর অনেক নিচে। প্রৌঢ় তা একরকম বলা যায়, তবে যৌবন তখনও তার উপর থেকে পুরোপুরি দখল ছাড়েনি। লোকটি আশ্চর্য সুপুরুষ। দীর্ঘ সুগঠিত শরীর তার, মেরুদণ্ড ঋজু রেখায় উপর দিকে উঠে গেছে। চওড়া কবজি, তীক্ষ্ণ নাক, প্রশস্ত বুক, গায়ের রং টকটকে। নিখুঁত কামানো মুখে মোমে মাজা কাঁচা পাকা গোঁফ, যার প্রান্ত দুটি বহুকালের পরিচর্যায় সূক্ষ্ম। চওড়া ভারী জুলপি দুটি গালের মাঝামাঝি নেমে এসেছে। এই নাক, এই মুখ, এই রং সব মিলিয়ে এমন চেহারা এই অঞ্চলে দুর্লভ। লোকটির পরনে সিল্কের পাঞ্জাবি, ফিনফিনে ধুতি, মাথায় জরির কাজ করা হলুদ পাগড়ি।
চোখের কোণে সুরমার টান, পায়ে শৌখিন নাগরা। সাজসজ্জায় সামন্ত যুগ থেকে খুব বেশি দূরে সে এগিয়ে আসতে পারেনি। পুরুষটির তুলনায় রমণীটির বয়স অনেক কম। সে যে তরুণী, এর মধ্যে সংশয়ের অবকাশ নেই। কপালের আধা আধি পর্যন্ত ঘোমটা টানা, কনুই থেকে হাতের আঙুল পর্যন্ত। মুখটা, গলার কিছু অংশ আর পায়ের পাতা দুখানি, এছাড়া সমস্ত শরীরই তার দামি বেনারসিতে মোড়া। তার দিকে তাকিয়ে চোখ আর ফেরাতে পারিনি। সে যেন আমাকে পলকেই জাদু করে ফেলেছিল। চোখ দুটি তার বিশাল, মাঝখানে নীল মণি দুটি যেন টলটলে সরোবর। পুরুষটির মতোই তার নাক তীক্ষ্ণ, তবে গায়ের রং আরও উজ্জ্বল। ছোট্ট কপালের পর থেকেই কুঞ্চিত ঘন চুলের ঘের। গলার যে অংশটুকু দেখতে পেয়েছিলাম সেখানে কোনো রেখা নেই, একেবারে পেলব আর মসৃণ। হাতের আঙুলের সঙ্গে চাঁপার কলির উপমা দেওয়া হয়, সেটা বোধহয় অতিরঞ্জন নয়। অন্তত তরুণীটির হাতের দিকে তাকিয়ে আমার তাই মনে হয়েছিল। মেয়েটি যেন পুতুল, তুলতুলে মোমের পুতুল। মনে আছে কামরায় উঠে তারা এক কোণে জানলার ধার ঘেঁষে পাশাপাশি বসেছিল। তার একটু পরেই ট্রেন চলতে শুরু করেছে। আমার দৃষ্টিটা কিন্তু মেয়েটির মুখের ওপর স্থির হয়েই ছিল। এমন রূপসী কি আর আগে দেখিনি? নিশ্চয়ই দেখেছি, তবে অমন অভব্যের মতো তাকিয়েছিলাম কেন? সেটা অকারণে নয়। মেয়েটির রূপ আমাকে মুগ্ধ করে দিয়েছিল ঠিকই। কিছুক্ষণ তাকিয়ে থেকে একসময় চোখ নিশ্চয়ই ফিরিয়ে নিতাম, কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করে অনেকক্ষণ চোখ ফেরানো হয়নি। মেয়েটির মুখে বাইরের গাঢ় কুয়াশার মতো পৃথিবীর সবটুকু বিষণ্ণতা যেন জমা হয়েছিল। নিষ্প্রাণ, অনুভূতি শূন্যের মতো পুরুষটির পাশে বসেছিল সে। মনে পড়ে 2-3টে বড় স্টেশন পেরিয়ে একটা ছোট্ট ফ্ল্যাগ স্টেশনে হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে পড়েছিল। সঙ্গে সঙ্গে পুরুষটি অত্যন্ত ব্যস্ত হয়ে ওঠে। সঙ্গিনীর দিকে তাকিয়ে বলেছিল, বড় তিয়াস পেয়েছে, সোরাইয়াটা দাও তো, পানি নিয়ে আসি। লক্ষ্য করেছি গাড়িতে ওঠার পর এই তাদের প্রথম কথা। না, আমার অনুমান ভুল নয়। বিশুদ্ধ হিন্দি শুনে নিঃসংশয় হওয়া গেছে তারা উত্তর ভারতের মানুষ। তাদের সঙ্গে চামড়ার একটা সুটকেস, একটা হোলডল, আর ছিল বেতের প্রকাণ্ড একটা ঝুড়ি। নিঃশব্দে ঝুড়ির ভিতর থেকে কাঁচে সুরাই বের করে সঙ্গীর হাতে দিয়েছে তরুণীটি। তারপর অতল গভীর বিষাদের মধ্যে আবার ডুবে গেছে। আর সোরাই পেয়েই কামরার দরজা খুলে স্টেশনে নেমে গেছে পুরুষটি। তারপর ঘড়ির কাঁটায় সময় পা খেয়ে যাচ্ছিল। দেখতে দেখতে 10 মিনিট কেটে গেছে, কিন্তু পুরুষটি ফেরেনি। একসময় প্ল্যাটফর্মের ঘণ্টি এবং গার্ডের হুইসেল একই সঙ্গে বেজে উঠেছে। তখনই ট্রেন চলতে শুরু করে দিয়েছে। দূরে বসে আমি অস্থির হয়ে উঠেছিলাম। বুকের ভেতর শ্বাস যেন রুদ্ধ হয়ে আসছিল। সর্বনাশ! জল আনতে লোকটা গেল কোথায়? এদিকে এই মেয়েটি তো একা, তার উপর ট্রেনও ছেড়ে দিয়েছে এবং ক্রমশ তার গতিও বেড়ে যাচ্ছে। এখন কি করা যায়? ওদিকে সেই বিষাদময়ী মেয়েটি চঞ্চল হয়ে উঠেছে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দিয়েছিল সে, কিন্তু গাঢ় কুয়াশার জবনিকা ভেদ করে কিছু যে দেখবে সাধ্য কি? কামরার অন্য সব যাত্রী যারা ব্যাপারটা লক্ষ্য করেছিল হতভম্ব হয়ে গেছে। কি করা উচিত তারা যেন বুঝে উঠতে পারছিল না। না, আমি আর বসে থাকতে পারিনি। কিছু একটা করা দরকার, কিন্তু কি করব? কি করলে বোম্বাইগামী এই গাড়ির কামরায় সেই লোকটিকে ফিরিয়ে আনা যায়? ভাবতে গিয়ে বিদ্যুৎ চমকের মতো কর্তব্যটা মনে পড়ে গেছে। লাফ দিয়ে সিটের উপর উঠে চেন টেনে দিয়েছি। তারপর মেয়েটির সামনে গিয়ে জিজ্ঞেস করেছি, যে ভদ্রলোক জল আনতে গেছেন উনি আপনার কে? জানলার বাইরে বুক পর্যন্ত বের করে তাকিয়েছিল মেয়েটি। আমার কথা কানে যেতে শরীরের উপর দিকটা ভিতরে টেনে এনেছে। তারপরেই নাক পর্যন্ত কোমটা টেনে দিয়েছে। বুঝতে পেরেছিলাম অপরিচিত পুরুষের সঙ্গে কথা বলবার অভ্যাস তার নেই। সম্ভবত যে জগতে তার বাস সেটা এখনো অসূর্যম্পশ্য।
আধুনিক যুগের আলো বাতাস সেখানে বিশেষ পৌঁছতে পারেনি। আমি বলেছিলাম, এখন লজ্জার সময় নয়, বলুন উনি কে? এবার ঘোমটার তলা থেকে মৃদু কণ্ঠ ভেসে এসেছে, আমার স্বামী। কি নাম? মেয়েটি এবার উত্তর দেয়নি। আমি অসহিষ্ণু সুরে বলেছিলাম, নামটা না জানলে কি বলে ডাকবো? যদি অন্য কোনো কামরায় উঠে থাকেন কিংবা স্টেশনেই যদি থেকে যান, নামটা জানা থাকলে সুবিধে হবে। মেয়েটি নাম বলেনি, তবে একটি কাগজে ভাঙা ভাঙা বাঁকাচোরা নাগরী হরফে লিখে দিয়েছিল, অর্জুন শ্রীবাস্তব। হাতের লেখা দেখেই অনুমান করা যায় মেয়েটি বেশি লেখাপড়া জানে না। এদিকে গাড়িটা থেমে গিয়েছিল। খানিক পর কালো উর্দি পরা গার্ডের মুখ দেখা দিয়েছে। কেন চেন টানা হয়েছে সে সম্বন্ধে তিনি প্রশ্ন করেছেন। আমি সংক্ষেপে ব্যাপারটা বুঝিয়ে বলেছি। তারপর শুরু হয়েছিল খোঁজা। গার্ড সাহেব আর আমি তো ছিলামই, আমাদের কামরার আরও জন কয়েক এগিয়ে এসেছিল। প্রতিটি কামরায় আমরা হানা দিয়েছিলাম, অর্জুন শ্রীবাস্তবের নাম ধরে ডেকেছিলাম, কিন্তু না, তাকে কোথাও পাওয়া যায়নি। অবশেষে আমরা স্থির করেছিলাম সেই ছোট ফ্ল্যাগ স্টেশনটিতে গিয়ে খুঁজে দেখব। গাড়িটা একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে পড়েছিল। এখান থেকে ফ্ল্যাগ স্টেশন ৮ মাইলের মধ্যে। আমরা জন পাঁচেক রেল লাইন ধরে কুয়াশার দেওয়াল ঠেলে ঠেলে ফিরে গিয়েছিলাম। গার্ড সাহেব অবশ্য যাননি। গাড়িটাকে অনাথ করে তার পক্ষে যাওয়া সম্ভব ছিল না, তবে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা ফেরা পর্যন্ত গাড়ি আটকে রাখবেন। ফ্ল্যাগ স্টেশনে অর্জুন শ্রীবাস্তবকে পাওয়া গিয়েছিল। অর্জুনের কথা বলবার আগে স্টেশনটার একটু পরিচয় দেওয়া যাক। অ্যাসবেস্টসের আবরুহীন সংক্ষিপ্ত ছাউনি, তার তলায় ইতস্তত ২-৪টে বেঞ্চি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর ছিল ৩-৪টি তেলের বাতি। কত বছর যে বাতিগুলির কাঁচ পরিষ্কার করা হয়নি, কালই জমে জমে এমন অবস্থা দাঁড়িয়েছে যাতে ভেতরের আলো বেরিয়ে আসবার পথ পাচ্ছে না। যেটুকুও বা এসেছে, চারিদিকে নিবিড় কুয়াশা আর অন্ধকারকে অপসারিত করবার পক্ষে তা পর্যাপ্ত নয়। আরও একটা ব্যাপার লক্ষ্য করেছিলাম, স্টেশনটা একেবারে নির্জন। সম্ভবত যে লোকটি ফ্ল্যাগ দেখিয়ে ট্রেন পাস করায় তার ডিউটি শেষ হয়ে গেছে। নিরায় ফিরে গিয়ে সেই মুহূর্তে সে হয়তো নিজেকে বিছানায় সঁপে দিয়েছে। উন্মুক্ত প্রান্তরের মাঝখানে এই জনহীন স্টেশনটিতে একটিমাত্র লোকই ছিল, সে অর্জুন শ্রীবাস্তব। তার দিকে তাকিয়ে আমি প্রথমটায় স্তম্ভিত, তারপর বিমূঢ় হয়ে গিয়েছিলাম। দুটো বেঞ্চি জোড়া লাগিয়ে তার উপরে বসেছিল লোকটা। শুধু বসে যে ছিল তা নয়, পরম তৃপ্তির সঙ্গে সিগারেট টানছিল আর গলগল করে নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছিল। সিল্কের পাঞ্জাবিটা খুলে তালগোল পাকিয়ে মালিশের মতো করে এক পাশে রেখে দিয়েছে। অর্থাৎ সিগারেটটা শেষ হলেই পরিপাটি একটি ঘুমের জন্য সে শুয়ে পড়বে। আশ্চর্য, লোকটা চোখে মুখে উদ্বেগের একটা রেখাও ফুটে নেই। স্ত্রী অসহায়ের মতো বোম্বাইগামী ট্রেনে চলে গেছে, সেই সম্বন্ধে কোনো দুর্ভাবনার লক্ষণই তার মধ্যে খুঁজে পাওয়া যায়নি। পৃথিবীর সবচাইতে সুখী, পরিতৃপ্ত আর ভাবনাশূন্য মানুষের মতো অর্জুন শ্রীবাস্তব সেই জনহীন প্রান্তরে অ্যাসবেস্টসের ছাউনির তলায় বসেছিল। শাস্ত্রে কি এদেরই মুক্ত পুরুষ বলা হয়েছে? আমরা কাছে গিয়ে দাঁড়াতেই ঠোঁটের ফাঁকে সিগারেটটা কেঁপে গিয়েছিল অর্জুনের। রীতিমতো চকিত হয়ে উঠেছে সে। আমি বলেছিলাম, আপনার নাম অর্জুন শ্রীবাস্তব নিশ্চয়? জি। অর্জুন মাথা নেড়েছিল, সবিস্ময় বলেছিল, লেকিন কি? আপনি আমার নাম কি করে জানলেন? আপনার স্ত্রী জানিয়েছেন। অর্জুন শ্রীবাস্তব এবার হকচকিয়ে গিয়েছিল। বলেছে, আমার স্ত্রীর কাছে? কিন্তু সে তো বোম্বাইয়ের ট্রেনে রয়েছে। হ্যাঁ, আমি বলেছিলাম, আমি ওই ট্রেনেই ছিলাম, এক কামরাতেই ছিলাম। ভুসওয়াল থেকে আপনাকে আর স্ত্রীকে উঠতেও দেখেছি, আপনি হয়তো আমাকে খেয়াল করেননি। বিমূঢ়ের মতো অর্জুন শ্রীবাস্তব বলেছিল, জি না, লেকিন কি? আপনি ট্রেনে ছিলেন, কিন্তু এখানে আমার কাছে কেন? অর্জুন শ্রীবাস্তবের মনোভাবটা বুঝতে পেরে আমি বলেছিলাম,
আমি লক্ষ্য করেছি আপনি জল আনবার জন্যে এই স্টেশনে নেমে গিয়েছিলেন, তারপর আর ফেরেননি। এদিকে ট্রেন ছেড়ে দিয়েছিল। অর্জুন শ্রীবাস্তব ব্যস্তভাবে বলে উঠেছিল, হ্যাঁ হ্যাঁ, তিয়াজ লাগতে সোরাই নিয়ে পানির খোঁজে নেমেছিলাম, কিন্তু কোথাও পানি মেলেনি। এদিকে ছাতি আমার ফেটে যাচ্ছিল, তাই নজদিকের একটা গাঁয়ে গিয়েছিলাম পানি আনতে। ভেবেছিলাম তাড়াতাড়িতে ফিরে আসতে পারবো, এসেও ছিলাম। লেকিন স্টেশনে ঢুকতে না ঢুকতেই ট্রেনটা ছেড়ে দিলে। একটু থেমে আবার বলেছিল, ট্রেনটা ধরতে না পেরে কি ভাবনা যে হয়েছিল। স্ত্রী একার হয়ে গেল কামরায়। হায় রে আমার ছাতির তিয়াস। পাগলের মতো যে লোকটা এখানে ঝান্ডা দেখায় তার কাছে ছুটে গিয়েছিলাম। সে বললে আজ আর কোনো উপায় নেই, কাল সুবে বোম্বাইয়ের একটা ট্রেন আছে, সেটা ধরে স্ত্রীর খোঁজ করতে পারেন। কি আর করি, রাত্রিটা এখানে কাটানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই একদৃষ্টে প্রায় নিষ্পলকে অর্জুন শ্রীবাস্তবের দিকে তাকিয়েছিলাম। লোকটা কি চতুর অভিনেতা! স্ত্রীর জন্য তার দুশ্চিন্তার কথাগুলো বলছে বটে, কিন্তু একটু আগে তার মুখে চোখে তেমন কোনো লক্ষণই তো ছিল না। একান্ত নির্ভাবনায় আর পরিতৃপ্ত ভঙ্গিতে সে সিগারেট টেনে যাচ্ছিল। আমার সমস্ত সত্তার উপর দিয়ে ঝড়ের গতিতে কি এক প্রতিক্রিয়া যেন ঘটে গিয়েছিল। তবে কি আমার মধ্যে যে চমকটা খেলে গিয়েছিল সেটা ঠিকমতো বুঝে উঠবার আগে অর্জুন শ্রীবাস্তব আবার বলে উঠেছিল, তা বাবুজি বললেন না তো আমার এখানে কিভাবে এলেন। অন্যমনস্কের মতো বলেছিলাম, ট্রেনটা ছেড়ে দেবার পর আপনার স্ত্রী অস্থির হয়ে উঠেছিলেন। আমিও কি করব বুঝে উঠতে পারছিলাম না, তাই শেষ পর্যন্ত চেন টেনে ট্রেন থামিয়ে আপনার খোঁজ করতে এখানে এসে পড়েছি। নিন এখন চলুন। এবার এক কাণ্ডই করে বসেছিল অর্জুন শ্রীবাস্তব। লাফ দিয়ে উঠে আমার একখানা হাত বুকের ভেতর টেনে নিয়ে কাঁপা কাঁপা রুদ্ধ স্বরে বলেছিল, বহুত বহুত ধন্যবাদ বাবুজি, আপনার জন্য আমার বিপদটা কাটল। কি উপকার যে করলেন। তার উচ্ছ্বাস আমাকে গলাতে পারেনি। নিরাসক্তভাবে নিজের হাতখানা কোনো রকমে মুক্ত করে নিরহ সুরে আগের কথাটাই আবার উচ্চারণ করেছিলাম, তাড়াতাড়ি চলুন, গাড়ি অনেকক্ষণ আটকে রয়েছে। হ্যাঁ চালিয়ে বলে যে পাঞ্জাবিটা ডেলা পাকিয়ে এতক্ষণ মালিশ হয়েছিল সেটা ব্যস্তভাবে গায়ে জড়িয়ে জল ভর্তি সেই কাচের সোডাইটা বেঞ্চির তলা থেকে তুলে নিয়ে আমাদের সঙ্গে হাঁটতে শুরু করেছিল অর্জুন শ্রীবাস্তব। রেলের লাইন ধরে কুয়াশা আর অন্ধকার ঠেলে ঠেলে আমরা ট্রেনের দিকে ফিরে যাচ্ছিলাম। যেতে যেতে সমানে ধন্যবাদ দিয়ে যাচ্ছিল অর্জুন শ্রীবাস্তব। কিভাবে কোন ভাষায় বললে কৃতজ্ঞতাটা সঠিক বোঝানো যাবে সেটাই যেন বুঝে উঠতে পারছিল না সে। ধন্যবাদের ফাঁকে ফাঁকে অর্জুন বলেছিল, আপনার মতো উপকারী আদমি সারা জিন্দেগিতে আমি আর দেখিনি। আপনি ওই কামরায় না থাকলে কি বিপদ যে হতো আমার। আমি উত্তর দিইনি। অর্জুন শ্রীবাস্তব আবার বলেছিল, আপনি আমার খানদানের ইজ্জত বাঁচিয়েছেন বাবুজি। এবারও আমি চুপ। অর্জুন শ্রীবাস্তব বলে যাচ্ছিল, নৈনির কাছে আমাদের একটা প্রকাণ্ড হাবেলি আছে, আমরা ওখানকার জমিনদার। স্ত্রীকে যদি ফিরে না পেতাম জমিনদারিতে আমার শির নিচু হয়ে যেত বাবুজি। তাছাড়া এতক্ষণে আমি মুখ খুলেছিলাম। তাছাড়া কি, আমাদের সমাজে বড় বেশি পর্দার কড়াকড়ি, হাবেলি থেকে কদাচিৎ মেয়েরা বাইরে বেরোতে পারে। অর্জুন শ্রীবাস্তব বলে যাচ্ছিল, আমার স্ত্রীকে আজ না পেলে ভারী মুশকিল হতো। কিরকম? নিজের অজ্ঞাত সারে প্রশ্নটা করে বসেছিলাম। আমার স্ত্রী কোনোদিনই হাবেলি থেকে বের হয়নি, দুনিয়ার হালচাল কিছুই জানে না সে। আপনার মতো ইমানদার আদমি আর কজন? মানুষের ছদ্মবেশে বেশিরভাগই তো চিতা, নেকড়ে, শিয়ার আর সাপ। আমার স্ত্রী কার হাতে যে গিয়ে পড়তো। যা অনুমান করেছিলাম তাই, মেয়েটি অসূর্যম পশ্চাই,
এবার আর কিছু বলিনি। অর্জুন শ্রীবাস্তব ফের বলে উঠেছে, আর একটা কথা বাবুজি। কি? জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম, কিন্তু কালো কুয়াশা আর অন্ধকারে অর্জুন শ্রীবাস্তবের মুখ ঝাপসা হয়েছিল। অর্জুন থামেনি। আজ আমি স্ত্রীকে যদি না পেতাম, আরেক দিক থেকে বিপদ ছিল। আমাদের খানদানের কানুন হচ্ছে এই যে ঔরত একটা রাত কোনো কারণে আত্মীয় স্বজন ছাড়া বাইরে থাকবে, তাকে আর হাবেলিতে ঢোকানো হবে না। আমি শিউরে উঠেছিলাম। কিছু একটা বলতেও চেষ্টা করেছিলাম, কিন্তু গলার ভেতর থেকে অব্যক্ত গোঙানির মতো আওয়াজ বেরিয়ে এসেছিল শুধু। অর্জুন বলেছিল, আর ধরুন আমার স্ত্রীকে যদি আজ খুঁজে নাই পেতাম, আর 2-10 রোজ বাদে কারুকে ধরে সে বাড়ি পৌঁছতো, তার সামনে হাবেলির দরজা কিছুতেই খুলত না। ওদিকে বাপের বাড়িতে যে গিয়ে উঠবে তারও কোনো উপায় নেই, সেখানকার দুয়ারও খুলত না। তাই বলছিলাম বাবুজি, বহুত বহুত ধন্যবাদ। আমার খানদানের ইজ্জত আপনি বাঁচিয়েছেন। কিছুক্ষণ নিঃশব্দে চলবার পর আমি হঠাৎ বলে উঠেছিলাম, কিন্তু কি? আপনার স্ত্রীকে যদি আজ নাই পেতেন, তাতে তার তো কোনো দোষ ছিল না। না, তা ছিল না। তবে দিন কয়েক পরে ফিরে পেলে তাকে ঘরে তুলতে আপত্তি কি? আপত্তি কিসের? কিছু না, কিছু মাত্র না। জোরে জোরে প্রবল পেকে মাথা নেড়ে অর্জুন শ্রীবাস্তব বলেছে, তবে কি না? তবে কি না কি? আমি প্রশ্ন করেছি। সে যত নির্দোষী হোক, আমাদের খানদানের কানুন অনুযায়ী তাকে হাবেলিতে ঢোকাতে পারা যাবে না, কোনো মতেই না। উপায় নেই বাবুজি, আমার হাত একেবারে বাঁধা। আরেকবার আমি শিউরে উঠেছিলাম। কি উত্তর দেওয়া যায় সেই মুহূর্তে বুঝে উঠতে পারছিলাম না। সীমাহীন নীরবতার মধ্যে একসময় আমরা ট্রেনে ফিরে এসেছিলাম, আর কামরায় উঠতে না উঠতে ব্যাপারটা ঘটে গিয়েছিল। সেই তরুণীটি উন্মত্তের মতো অর্জুন শ্রীবাস্তবের বুকের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। দেহের সবটুকু শক্তি দিয়ে স্বামীকে আঁকড়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে উচ্ছ্বসিত হয়ে কাঁদতে শুরু করেছিল। কামরায় যে আরো যাত্রী আছে এবং তারা যে তাকিয়ে রয়েছে, নৈনিতালের অজানা কোনো হাবেলির দেওয়ালে বন্দিনী মেয়েটির সেদিকে কোনো লক্ষ্যই ছিল না। অর্জুন শ্রীবাস্তব বিব্রত বোধ করছিল। স্ত্রীর বেষ্টনী থেকে নিজেকে মুক্ত করতে চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। চাপা গলায় বলছিল, ছাড়ো ছাড়ো ছাড়ো। মেয়েটি ছাড়েনি। তার বাহু বন্ধন ক্রমশ আরো প্রবল, আরো কঠিন হয়ে উঠেছে। সেই সঙ্গেই ফুলে ফুলে একটানা কান্না তো চলছিলই। সেই অবস্থাতে অর্জুন শ্রীবাস্তব স্ত্রীকে নিয়ে সিটে গিয়ে বসেছিল। নরম গলায় বলেছিল, কেঁদো না, কেঁদো না নয়না, কেঁদো না, আমি তো ফিরেই এসেছি। নয়না, অর্থাৎ নয়না। অর্জুন শ্রীবাস্তবের স্ত্রীর নাম তাহলে নয়না শ্রীবাস্তব। স্বামীর কথায় নয়নার কান্না কিন্তু থামেনি, বরং উত্তাল হয়ে উঠেছিল। জড়িত, ত্রস্ত, ভাঙা গলায় সে বলেছিল, তুমি তুমি আমাকে ফেলে পালিয়ে যাচ্ছিলে। স্ত্রীর মাথায় হাত বুলোতে বুলোতে পরম মমতায় অর্জুন শ্রীবাস্তব বলে যাচ্ছিল, তুমি পাগল হয়েছ নইনা? আমি কি তোমাকে ফেলে পালাতে পারি? নাকি পারা সম্ভব? তুমি আমার ধর্মপত্নী। না না না, ও কথা তুমি মনেও এনো না। ওসব যদি ভাবো, আমাকে তাহলে আত্মহত্যা করতে হবে। একটু থেমে আবার শুরু করেছিল, আরে পানি আনতে তো আগে স্টেশনে নেমেছিলাম, ওখানে পানি না পেয়ে গিয়েছিলাম এক গাঁয়ে। ফিরে এসে দেখি ট্রেন ছেড়ে দিয়েছে। স্বামীর বুকে মুখ ঘষতে ঘষতে নয়না শ্রীবাস্তব বলেছিল, ঝুট ঝুট, সব ঝুট। এবার যেন কিছুটা অবাকই হয়ে গিয়েছিল অর্জুন শ্রীবাস্তব। নিজের বুক থেকে স্ত্রীর মুখটা তুলে ধরে বলেছিল, কি ঝুট? তুমি আমাকে যা বললে সব ঝুট।
তোমার পানি আনতে যাওয়াটা জোর, একটা বাহানা মাত্র। আসল মতলব হচ্ছে আমাকে ফেলে পালানো। বয়স্ক প্রবীণ অভিভাবক যেমন করে সকৌতুকে হাসি মুখে শিশুর অসংখ্য অন্যায় উপেক্ষা করে, তেমনই একটা ভাব ফুটে উঠেছিল অর্জুন শ্রীবাস্তবের মুখে। স্নিগ্ধ হেসে সে বলেছিল, না না, মাথাটা তোমার একেবারেই খারাপ হয়ে গেছে নইনা। ডাক্তারের কাছে আর না নিয়ে গেলেই নয়। অর্জুন শ্রীবাস্তবের কথা শেষ হয়েছে কি হয়নি, হঠাৎ এক কাণ্ডই করে বসেছে নয়না। স্বামীকে নিজের বন্ধন থেকে মুক্ত করে হঠাৎ দাঁড়িয়ে পড়েছে। তারপর অর্জুনের চোখে চোখ রেখে বলেছে, আমার শির খারাপ হয়েছে, আমার শির খারাপ হয়েছে। হাসতে হাসতে ঘাড় হেলিয়ে অর্জুন শ্রীবাস্তব বলেছে, হ্যাঁ জরুর। এবার সমস্ত পরিবেশ ভুলে গিয়ে নয়না শ্রীবাস্তব চেঁচিয়ে উঠেছিল, আমার শির খারাপ হয়ে গেছে, আমার শির খারাপ হয়ে গেছে। তাহলে তাহলে কি? অর্জুন শ্রীবাস্তবের মুখ থেকে হাসিটা তখনও বিলীন হয়ে যায়নি। কি তাহলে? 3 রোজ আগে ইলাহাবাদ স্টেশনে একটা ট্রেনে আমাকে তুলে দিয়ে তুমি যে সরে যেতে চেয়েছিলে, বলো বলো, সেটা ঝুট? নয়নার চোখ যেন জ্বলছিল। দূরে নিজের সিটিতে বসে একটা চমকপ্রদ রহস্য নাটকের সংলাপ শুনছিলাম যেন। নয়নার শেষ কথাগুলো কানে যেতে মনে হয়েছিল মেরুদণ্ডের মধ্যে দিয়ে ঠান্ডা একটা স্রোত দুরন্ত বেগে সিঁড়িয়ে নেমে যাচ্ছে। লক্ষ্য করেছিলাম অর্জুন শ্রীবাস্তবের মুখ থেকে একটু আগের হাসিটুকুও দপ করে নিভে গেছে। নয়না শ্রীবাস্তব থামেনি, সমানে বলে যাচ্ছিল, সেদিন সেই কুলিটা যদি তোমাকে খুঁজে না বের করত, আমার কপালে কি ছিল, কি যে ছিল। নির্জীব সুরে অর্জুন শ্রীবাস্তব বলে যাচ্ছিল, কি বলছো, কি বলছো, কি তার মাথা মুন্ডু নেই? নাও নাও, আর দাঁড়িয়ে থাকতে হবে না, বসো। নয়না শ্রীবাস্তব বসেনি। হঠাৎ স্বামীর পায়ের কাছে লুটিয়ে পড়ে আবার ফোঁপাতে শুরু করেছিল। 10 রোজ আগে হাভেলি থেকে কেন কেন আমাকে নিয়ে বেরিয়েছিলে? কেন কেন কেন? বলো বলো, তোমার ইচ্ছেটা কি? বলো। ইচ্ছে আবার কি? স্ত্রীকে 2 হাতে পায়ের কাছ থেকে তুলে এনে নিজের পাশে বসিয়েছিল অর্জুন শ্রীবাস্তব। তারপর আশ্বাসের সুরে বলেছিল, কোনো খারাপ ইচ্ছে নেই আমার নয়না, কোনো খারাপ ইচ্ছে নেই নয়না। হাভেলি থেকে তো বেরোতে পারো না, তাই একটু দেশ ঘুরতে বেরিয়েছি তোমাকে নিয়ে। না 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 না। অবুঝ বালিকার মতো মাথা নাড়তে নাড়তে কান্না এবং ত্রাসে বিকৃত ভারী গলায় নয়না শ্রীবাস্তব বলেছিল, ঘুরতে বেরোনো সত্যি নয়, তুমি আমার জীবন বরবাদ করে দিতে চাও। লেকিন কি? লেকিন আমি তো মাত্র এইটুকুই বলতে পেরেছিল নয়না শ্রীবাস্তব। তারপরেই স্বরটা রুদ্ধ হয়ে গিয়েছিল। অর্জুন শ্রীবাস্তব আবার প্রশ্ন করেছে, তুমি কি? আমার বাপের বাড়ির দেশের সেই ছেলেটা রাজীব শর্মা, তার সঙ্গে কোনো সম্পর্কই রাখিনি আমি। আমার শাদীর পর তোমার কাছে চলে এলাম। আমার সঙ্গে দেখা করতে সে তোমার হাভেলিতে আসতো। তোমাকে তো সবই বলেছি। রাজীব আমাকে একদিন শাদী করতে চেয়েছিল, আমাকে না পেয়ে সে ক্ষেপে গেছে। সে যদি ক্ষেপে যায়, আমার কি দোষ? বলো বলো, কি দোষ আমার? লেকিন লেকিন তুমি আমার জিন্দেগি নষ্ট করে দিতে চাও কেন? কেন? অনুচ্চ চাপা গলায় অর্জুন শ্রীবাস্তব বলেছিল, রাজীবই তোমাকে শাদী করতে চেয়েছিল, তুমি তাকে চাওনি।
আমার কুঁয়ারি জীবনে কি চেয়েছিলাম সে কথা আমি ভুলে গেছি। বিলকুল ভুলে গেছো? হ্যাঁ। দূরে বসে লক্ষ্য করছিলাম। অর্জুন শ্রীবাস্তবের চোখ দুটো দপ করে জ্বলে উঠেছে। তার মুখে পৃথিবীর সবটুকু অবিশ্বাস আর ঘৃণা যেন মাখানো। মুহূর্ত মাত্রই। তারপরে মুখটা আবার কোমল হয়ে গেছে তার। চোখ দুটি হয়ে উঠেছে মায়ায় ভরা। স্ত্রীর দিকে তাকিয়ে স্নিগ্ধ গলায় বলেছে, আর নয়, আর নয় নই না, অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ো। বিচিত্র এই দম্পতি কিন্তু বোম্বাই পর্যন্ত যায়নি, তার কিছু আগেই একটা স্টেশনে নেমে গেছে। মনে পড়ে অর্জুন শ্রীবাস্তব আর নয়না শ্রীবাস্তব নেমে যাওয়ার পরও তাদের ভাবনা আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। এই দুটি মানুষের কথাবার্তা, আচার আচরণ এবং চোখ মুখের নানা প্রতিক্রিয়া আমার হাতে কিছু বিচ্ছিন্ন সূত্র তুলে দিয়েছিল। মাঝখানের ফাঁকগুলো কল্পনা দিয়ে রিফু করে সেই সূত্রগুলোর সাহায্যে একটা কাহিনী গড়তে চেষ্টা করেছিলাম। সেই চির পুরাতন ত্রিকোণ প্রেমের কাহিনী, যার এক প্রান্তে ছিল অর্জুন শ্রীবাস্তব, এক প্রান্তে রাজীব শর্মা, আর তৃতীয় প্রান্তে নয়না শ্রীবাস্তব। নয়নার বিয়ের আগে, সম্ভবত ছেলেবেলা থেকেই, রাজীবের সঙ্গে তার পরিচয় ছিল। হতে পারে রাজীব তাদের পাশের বাড়ির ছেলে। সেই সুবাদে নয়নার বাড়িতে যাতায়াতে বাধা ছিল না। ধরে নেওয়া যাক শৈশব এবং কৈশোরটা তাদের একই সঙ্গে কেটেছে। তারপর যৌবনের শুরুতে বুকের ভিতরে আবেগের নদী যখন টলমল, পৃথিবী যখন স্বপ্নময়, জীবন যখন রঙিন স্রোতের মতো, ঠিক সেই সময় রাজীব এবং নয়না নিজেদেরকে হারিয়ে ফেলেছিল। তারা অনুভব করেছিল পরস্পরকে না পেলে তাদের বেঁচে থাকা নিরর্থক। খুব সম্ভব তারা স্থির করেছিল বিয়ে করবে। বিয়েটা যদি কোনো কারণে না হয়, পরিচিত জগতের কোলাহল থেকে দূরে কোথাও পালিয়ে যাবে। কিন্তু যে কোনো কারণেই হোক, শেষ পর্যন্ত নয়নার সঙ্গে রাজীবের বিয়ে হয়নি। হতে পারে তারা অসবর্ণ, কিংবা অভিভাবকদের কাছে বিয়ের প্রস্তাব দেওয়ার মতো সাহস সঞ্চয় করে উঠতে পারেনি তারা। আবার আজন্মের পারিবারিক বন্ধন ছিন্ন করে কোথাও চলে যাবার মতো মনের জোরও ছিল না। থাকলেও শেষ মুহূর্তে বুঝিবা তাদের মধ্যে সংশয়ের ছায়া পড়েছে। হয়তো নয় নাই নারীত্বের চিরন্তন সংস্কারে অনিশ্চয়তার মধ্যে ঝাঁপ দিতে গিয়ে পিছিয়ে এসেছে। অবশেষে একদিন নয়নার সঙ্গে অর্জুন শ্রীবাস্তবের বিয়েও হয়ে গিয়েছিল। বিয়ের পর বুকের ভেতর পুরনো আগুন বুঝি নিভে যায়নি। রাজীব শর্মা তাই প্রায়ই অর্জুন শ্রীবাস্তবের হাবেলিতে আসা যাওয়া শুরু করেছিল। প্রথম খুব সম্ভব নয়নার বাপের বাড়ির দেশের লোককে আনাগোনা করতে দেখে খুব একটা অখুশি হয়নি অর্জুন শ্রীবাস্তব। তারপর ধীরে ধীরে তার মনের গভীর স্পর্শকাতর জায়গাটায় ছায়া পড়েছে। সেই ছায়াটা একদিন তীব্র সন্দেহের আকার নিয়েছিল। হতে পারে নয়নার সঙ্গে রাজীবকে কোনো ঘনিষ্ঠ আপত্তিকর অবস্থায় সে দেখে ফেলেছে। হতে পারে স্ত্রীকে এই নিয়ে তিরস্কারও করেছে। আর তারই ফলে নয়না শ্রীবাস্তব রাজীবকে অর্জুন শ্রীবাস্তবের হাবেলিতে আসতে বারণ করে দিয়েছিল। খুব সম্ভব রাজীব শর্মার আসা যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তবু হয়তো নয়না শ্রীবাস্তবের সঙ্গে অন্য কোনো গোপন পথে তাদের যোগাযোগটা অব্যাহত ছিল, আবার নাও থাকতে পারে। এদিকে অর্জুন শ্রীবাস্তবের মনের গহন অন্ধকারে কি কি প্রতিক্রিয়া চলেছিল কে বলবে। এরই মধ্যে একদিন স্ত্রীকে নিয়ে দেশে ঘুরতে বেরিয়ে পড়েছিল সে। তারপর ইলাহাবাদ স্টেশনে নয়নাকে ট্রেনে তুলে দিয়ে নিজেই উঠতে ভুলে গিয়েছিল। সেদিন একটা কুলি তাকে খুঁজে বের করে নয়নার কাছে পৌঁছে দিয়েছিল। আর একদিন সেই ফ্ল্যাগ স্টেশনে জল আনতে নেমে ট্রেন ধরতে পারেনি অর্জুন শ্রীবাস্তব। সেদিন আমি তাকে ফিরিয়ে এনেছিলাম। মনে পড়ে 7 বছর আগে অস্থির আতঙ্কগ্রস্ত স্ত্রীর কাছে স্বামীকে পৌঁছে দিতে পেরে মহৎ কাজ করবার গর্বে খানিকটা স্ফীত যে না হয়েছিলাম তা নয়। আত্মতুষ্টিতে
নিজেই নিজের পিঠ চাপড়ে বাহবা দিয়েছিলাম। কিন্তু কিন্তু 7 বছর পর আজ সেই অভিজ্ঞতার কথা ভাবতে গিয়ে বিপরীত দিক থেকে আর একটি সম্ভাবনা আমাকে উতলা করে তুলেছে। সঙ্গে সঙ্গে সমস্ত সত্তায় তুমুল আলোড়ন শুরু হলো। পৃথিবীতে বোম্বাইগামী একটিমাত্র ট্রেনই তো নেই। কে বলতে পারে আরও কোনো ট্রেনে নয়নাকে তুলে দিয়ে অর্জুন নিজে উঠতে ভুলে গেছে কিনা, অথবা কোথাও জল আনতে নেমে আর ফেরেইনি। শেষ হলো আজকের গল্প, প্রফুল্ল রায়ের লেখা গল্প ট্রেন। কেমন লাগলো আজকের গল্পটি, কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা, তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমার সাথে থাকছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আর আপনারা যারা নতুন আসছেন, যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, প্রফুল্ল রায়ের আরও অনেক সুন্দর গল্প আমি আমার চ্যানেলে পড়েছি। যদি না শোনা হয়ে থাকে অবশ্যই শুনে নিতে পারেন। শুনলে কিন্তু মতামত জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।